আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের কোর্স নেম বিজনেস স্ট্যাটিস্টিক্স এই বইয়ের চ্যাপ্টার 2 ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অধ্যায়টি নিয়ে এসেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সম্পূর্ণ থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করব, যে মৌলিক বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হয় এবং এটা ভালোভাবে জানলে আমরা আমাদের যে পরীক্ষা হবে সেখানে ব্রিফ কোশ্চেনগুলোর উত্তর সঠিকভাবে করতে পারবো। এই থিওরিটিক্যাল আলোচনায় কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারো, অথবা আমার মেসেঞ্জ বা ইউটিউবে তোমরা মন্তব্য দিলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আশা করি তোমরা সম্পূর্ণ সময় এই ভিডিওটা দেখবা এবং ভাষা অনুশীলন করবা। করোনার এই যুগে অলসভাবে বসে না থেকে বা বাসার বাহিরে অযথা ঘোরাফেরা না করে তোমরা একটু বইয়ের সাথে যুক্ত হও। ক্যান্টনমেন্ট কলেজ এর পক্ষ থেকে, যে হিসাব বিজ্ঞান বিভাগের যে অনলাইন অ্যাকাউন্টিং স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা, এবং এই অনলাইন ক্লাস কার্যক্রমে তোমরা যুক্ত থাকো, এটাই আমাদের। স্টার্টিং ইন দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, মহান আল্লাহর নামে শুরু করছি। এই বইটা তোমরা জানো যে তোমাদের এই বইটা ফুললি ইংরেজি, সো আমি এখানে টোটালি ইংরেজিতে দিয়েছি, কিন্তু তোমাদের বোঝার জন্য আমরা কিছু বাংলা ব্যবহার করব যাতে তোমরা থিওরিটা ভালোভাবে বুঝতে পারো। ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং ডাটা ইনটু সিকোয়েন্স এনি গ্রুপ অ্যাকর্ডিং in their common characteristics or separating them into different but related part. প্রিয় শিক্ষার্থী, যেটা বলছি যে শ্রেণীবিন্যাস হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে অ্যারেঞ্জিং ডাটা, তথ্যগুলোকে সাজানো হয় ইনটু এ সিকোয়েন্স অনুযায়ী, অ্যান্ড গ্রুপ অ্যাকর্ডিং দেয়ার কমন ক্যারেক্টারিস্টিক, একটা গ্রুপে ভাগ করা হয় তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী, আর সেপারেটিং আলাদা করি দ্যাম ইনটু ডিফারেন্ট বাট রিলেটেড পার্ট, তাদেরকে বিভিন্নভাবে ভাগ করি তাদের সম্পর্কের অংশ অনুপাতে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। টাইপস অফ ক্লাসিফিকেশন, আমরা ক্লাসিফিকেশনকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন, ক্রনোলজিক্যাল ক্লাসিফিকেশন, কোয়ালিটেটিভ কোয়ালিফিকেশন, সর্বশেষ কোয়ান্টিটিভ ক্লাসিফিকেশন। আমরা ডাটাকে এই 4 ভাগে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই 4টা আমাদের মাথায় রাখতে হবে। ডাটা যে এ কালেকশন অফ এনি নাম্বার অফ রিলেটেড অবজারভেশন অফ ওয়ান অর মোর ভেরিয়েবলস আর কল্ড ডাটা। ডাটা বলতে কি বুঝি আমরা? যেটা বলেছি, এক বা একাধিক চলকের সাথে সম্পর্কিত পর্যবেক্ষণ সমূহের সমষ্টিকে আমরা কি বলছি? ডাটা বলছি। raw data, information before it is arranged or analyzed by statistical method are raw data. যে আমরা বলছি কাঁচা উপাত্ত বলতে কি বুঝি? ডাটা বলতে আমরা উপাত্ত বুঝি। কাঁচা উপাত্ত বলতে আমরা কি বুঝি? যে পরিসংখ্যানিক পদ্ধতিতে বিশ্লেষণ বা বিন্যস্ত করার পূর্বে আমরা যদি পরিসংখ্যানিক পদ্ধতিতে তাকে বিশ্লেষণ বা বিন্যস্ত করার পূর্বে আমরা সেই ডাটাকে বলি কাঁচা ডাটা বা কাঁচা উপাত্ত। কন্টিনিউয়াস ডাটা, ডাটা দ্যাট মে প্রোগ্রেস ফ্রম ওয়ান ক্লাস টু দ্য নেক্সট উইদাউট এনি ব্রেক অ্যান্ড মে টু এক্সপ্রেস দেয়ার আদার হোল নাম্বারস অর ফ্র্যাকশন কল কন্টিনিউয়াস ডাটা। যে অবিচ্ছিন্ন উপাত্ত বলতে আমরা কি বুঝি? যেটা অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন না, যে তথ্যসমূহকে অবিচ্ছিন্নভাবে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে নেওয়া হয়, আমরা এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে নেওয়া হয়, এবং যেগুলোকে সামগ্রিক বা ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তাকে অবিচ্ছিন্ন তথ্য বলে। ডিসক্রিট ডাটা, ডাটা দ্যাট ডু নট প্রোগ্রেস ফ্রম ওয়ান ক্লাস টু দ্য নেক্সট উইদাউট এ ব্রেক, দ্যাট ইজ হোয়ার ক্লাসেস represent distinct
categories or counts may be represented by whole number are called discrete data. যে বিচ্ছিন্ন উপাত্ত বলতে আমরা কি বুঝি? যে উপাত্ত সমূহ এক শ্রেণী থেকে অন্য কোনো শ্রেণীতে অবিচ্ছিন্নভাবে স্থানান্তর করা যায় না, অর্থাৎ যেখানে শ্রেণীসমূহ সুনির্দিষ্ট বা স্বতন্ত্র হয়ে থাকে এবং যেগুলোকে সামগ্রিকভাবে প্রকাশ করা যায় তাদেরকে বিচ্ছিন্ন উপাত্ত বলে। ক্লাস ইন্টারভাল সমান ক্লাস শ্রেণীভিত্তি, ইকুয়াল ক্লাস ইন্টারভাল সমান শ্রেণীভিত্তি বলতে আমরা কি বুঝি? যার ডিস্ট্রিবিউশন হুইচ ওয়াইড or of the each class is equal is called equal class interval. For example, 10 to 20, 20 to 30, 30 to 40, etc. যেটাকে আমরা বলতে পারি যে কোনো নিবেশনের প্রত্যেকটি শ্রেণীর ব্যাপ্তি সমান হলে তাকে সম শ্রেণীবৃত্তি বলে। Unequal class interval, the distribution whose weight of the each class is not equal is called unequal class interval. For example, 10 to 20, 20 to 50, 50 to 70, etc. যেটা আমরা বলতে পারি যে কোনো নিবেশনের প্রত্যেকটি শ্রেণীর ব্যাপ্তি ব্যবধান অসমান হলে তাকে অসম শ্রেণী ব্যাপ্তি বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটা দেখতে পেয়েছি, আমাদের দেখো 10 থেকে 20, 20 থেকে প্রত্যেকটা কিন্তু 10 10 ডিফারেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 to 20 10 ডিফারেন্স, 20 to 50 30 ডিফারেন্স, 50 to 70 আবার দেখতে পাচ্ছি 20 ডিফারেন্স। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। Open-ended class, a class that allows either the upper or lower end of a quantitative classification scheme to be limitless is called open-ended data. যেটাকে আমরা বলি প্রান্ত খোলা শ্রেণী, ওপেন-এন্ডেড ক্লাস, যেটাকে প্রান্ত খোলা শ্রেণী, যেটা আমরা বলতে পারি এটা এমন এক ধরনের শ্রেণীবৃত্তি, যেখানে শ্রেণীর সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমাহীন থাকে, এখানে সেটা সীমাহীন থাকে, যেটাকে আমরা বলছি প্রান্ত খোলা শ্রেণী বা ওপেন এন্ডেড ক্লাস। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ক্লাস লিমিট অ্যান্ড ক্লাস বাউন্ডারি, যে ইন construction of a grouped frequency distribution is class interval is represented by a pair of number. These two number specifying the limit of a class or class interval are called this class limit. যেটাকে আমরা বলতে পারি যে শ্রেণীকৃত গণসংখ্যা নিবেশন প্রস্তুতের ক্ষেত্রে প্রত্যেকটি শ্রেণীবৃত্তি এক জোড়া সংখ্যার মাধ্যমে আমরা দেখানো হয়। প্রত্যেকটি শ্রেণী পেয়ার অফ নাম্বার এক জোড়া শ্রেণীবৃত্তিতে আমরা দেখিয়ে থাকি। শ্রেণীবৃত্তির সীমা নির্ধারক উক্ত যুগল সংখ্যা হলো শ্রেণী সীমা। এই যে যুগল, এটাকে আমরা বলতে পারি শ্রেণী সীমা। ডাটা এরে, বলতে আমরা কি বুঝি এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। The arrangement of raw data by observation in either ascending or descending order is data array. শিক্ষার্থী, তাহলে ডাটা এরে বলতে আমরা কি বুঝি একটু দেখি। যে সংগৃহীত উপাত্তকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম বিন্যস্ত করার পদ্ধতিকে উপাত্ত বিন্যাস। অ্যারে মানে আমরা বলতে বুঝবো বিন্যাস, যে ডাটা বিন্যাস বুঝি, যে সংগৃহীত আমরা যে উপাত্তগুলো যে সংগ্রহ করেছি সেটাকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে যখন বিন্যস্ত করার পদ্ধতি, সেটাকেই আমরা বলছি উপাত্ত বিন্যাস। ডাটা পয়েন্ট, উপাত্ত বিন্দু। এ সিঙ্গেল অবজারভেশন ফ্রম এ ডাটা সেট ইজ কল্ড ডাটা পয়েন্ট। যেটা আমরা বলতে পারি যে তথ্য সারি থেকে সংগৃহীত একটি পর্যবেক্ষণ বা উপাদানকে উপাত্ত বিন্দু, একটি পর্যবেক্ষণ, সিঙ্গেল অবজারভেশন, যে একটা পর্যবেক্ষণ, সেটাকে আমরা বলতে পারি উপাত্ত বিন্দু। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, গণসংখ্যা নিবেশন কি? An organized display of data that shows the number of observation from the data set that falls into each of a set of mutually exclusive and
collectively exhaustive classes is frequency distribution. তো শিক্ষার্থী ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা আমাদের অঙ্কের সাথে রিলেটেড, এটা আমাদের 4 মার্ক এবং 8 মার্কের জন্য অঙ্ক আসে। আর থিওরিতে আমাদের জানতে হবে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, গণসংখ্যা নিবেশন, যে অর্গানাইজ এন্ড ডিসপ্লে, সাজানো একটা প্রদর্শন, ডাটা শো দ্য নাম্বার অফ অবজারভেশন, দ্যাট ডাটা সেট ফলস ইন ইচ অফ সেট অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ, যেখানে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ দেখাতে পারি, অথবা কালেকটিভ এক্সাক্টিভ ক্লাসেস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেখানে আমি তথ্যগুলো সুন্দর করে উপস্থাপন করে থাকি, যেখানে আমাদের টালিমার্কটা উপস্থাপন করে থাকি, ফ্রিকোয়েন্সিটা শো করে থাকি, সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল বলতে শ্রেণীভিত্তি, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোয়ার লিমিট ক্লাস অ্যান্ড আপার লিমিট ক্লাস ইজ কল ক্লাস ইন্টারভাল। যে ক্লাস ইন্টারভাল বলতে আমরা বুঝি উচ্চ সীমা শ্রেণী বা নিম্ন শ্রেণীর মধ্যে যে ব্যবধান, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী, যে লোয়ার লিমিট ক্লাস অ্যান্ড আপার লিমিট ক্লাস, এটার মধ্যে যে ব্যবধান সেটাকে আমরা বলতে পারি ক্লাস ইন্টারভাল। আপার ক্লাস লিমিট অ্যান্ড লোয়ার ক্লাস লিমিট, আপার ক্লাস লিমিট অ্যান্ড লোয়ার ক্লাস লিমিট, the bigger of the pair is known as upper class limit and the smaller is lower class limit is represent the given class interval. বিশেষ করে যে আমাদের একটা ক্লাস ইন্টারভাল, তার মধ্যে যেটা হায়ার ভ্যালু সেটাকে বলি আমরা আপার ক্লাস লিমিট, আর যেটা ছোট সেটাকে আমরা বলি লোয়ার ক্লাস লিমিট। ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ঘনসংখ্যার ঘনত্বটাকে, frequency density is the percentage of observation falls within each class in respect of their class wide. The frequency ঘনত্ব বলতে আমরা কি বুঝি, যে প্রতিটি শ্রেণীতে শ্রেণী ব্যবধান অনুযায়ী যে সকল পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত হয় তার শতকরা, যে যতগুলো আমরা পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত করি সেটা শতকরা প্রকাশটাকে হচ্ছে ঘনসংখ্যার ঘনত্ব। পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে শতকরা ঘনসংখ্যা নিবেশন কি। এ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ ওয়ান ইন হুইচ দ্য নাম্বার অফ অবজারভেশন ফর ইচ ক্লাস ইন্টারভাল ইজ কনভার্টেড ইন্টু এ পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিভাইডিং ইট বাই দ্য টোটাল নাম্বার অফ অবজারভেশন ইন দ্য ইন্টার ডিস্ট্রিবিউশন। প্রিয় শিক্ষার্থী, যে শতকরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে আমাদের ক্লাস ইন্টারভাল, যে সেটা টোটাল যে ফ্রিকোয়েন্সি আমাদের রয়েছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে যে রেজাল্ট আমরা বের করে থাকি, সেটা দিয়ে গুণ করে, যে শতকরা ঘনসংখ্যা নিবেশন হলো এমন এক ধরনের নিবেশন যেখানে প্রতিটি শ্রেণীভিত্তিক অন্তর্ভুক্ত পর্যবেক্ষণ সমূহের সংখ্যাকে উক্ত নিবেশনের সমগ্র পর্যবেক্ষণ সমূহের সংখ্যা দ্বারা ভাগ করে মাধ্যমে শতকরা গণসংখ্যায় প্রকাশ করে। শতকরা গণসংখ্যা যখন প্রকাশ করি, টোটাল ফ্রিকোয়েন্সি আমরা ভাগ করে, সেটাকে আমরা বলছি পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে আপেক্ষিক ঘনসংখ্যা নিবেশন কি, দ্য ডিসপ্লে অফ এ সেট ডাটা সেট দ্যাট শো দ্য ফ্র্যাকশন or percentage of the total data set falls into each of a set mutually exclusive and collectively exhaustive classes are called relative frequency distribution. যা আমাদের আপেক্ষিক গণসংখ্যা নিবেশন বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক গণসংখ্যা নিবেশন বলতে যে মোট গণসংখ্যা যত ভগ্নাংশ বা শতাংশ যখন কোনো গণসংখ্যা নিবেশনের শ্রেণীতে অন্তর্ভুক্ত হয় তখন তাকে আপেক্ষিক গণসংখ্যা নিবেশন বলে। যে যতগুলো আমার ভগ্নাংশ বা শতাংশ আছে সবগুলো যখন অন্তর্ভুক্ত করি সেটাকে আমরা বলতে পারি রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। 2 to the k rule, 2 to the k rule বলতে আমরা কি বুঝি? If k represent a number of classes and n the total number of observation, then the value of k will be the smallest exponent of the number 2. So the 2k less than equal n. This is termed as 2 to the k rule. আমরা বুঝতে পারছি 2 to the k rule, যে 2 এর k রুলটা আমরা বলতে আমরা কি বুঝি, যে সেখানে আমাদের টোটাল নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আমাদের n, আর k যখন আমার ছোট হয় 2 এর থেকে, সেই সময় যে আমরা সমীকরণ আমরা উপস্থাপন করি যে নীতিতে, সেটাকে আমরা বলছি 2 to the k rule. Sturges rule,
স্ট্রাগেজের রুল, স্ট্রাগেজ রুল, যে অ্যাকচুয়ালি স্ট্রাগেজ যে রুলটা দিয়েছে সেটাকে আমরা স্ট্রাগেজ রুল বলি, যে অ্যাকর্ডিং টু দি স্ট্রাগেজ রুল দ্য নাম্বার অফ ক্লাসেস ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য ফর্মুলা। যে স্ট্রাগেজের রুল অনুযায়ী নিচের ফর্মুলা থেকে আমরা কিন্তু নাম্বার অফ ক্লাস বের করতে পারি। সূত্র হচ্ছে কে ইকুয়াল 1 প্লাস 3.322 লগ এন। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস ইন নাম্বার অফ ক্লাস বের করি, যেটাকেই বলছে স্ট্রাগেজ রুল। এক্সক্লুসিভ মেথড, the method whose limit is equal to the lower limit of the next year is called exclusive method। প্রিয় শিক্ষার্থী, যে পদ্ধতি কোনো শ্রেণীবৃত্তির উচ্চ সীমা পরবর্তী নিম্ন সীমা থেকে শুরু হয় সেটাকে আমরা বলছি বহির্ভুক্ত পদ্ধতি। যেমন 10 থেকে 20, 20 থেকে 30, এখানে 20 ছিল হায়ার, পরেরটা কিন্তু আবার 20 লোয়ার লিমিট, এটাকে আমরা বলতেছি এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড, the method whose limit of one class is included in the class itself is called in the inclusive method। যেটা আমরা বলতে পারি যে কোনো শ্রেণীবৃত্তির উচ্চ সীমা শুধুমাত্র ওই শ্রেণীতেই অন্তর্ভুক্ত থাকবে, সেটাকে আমরা বলতে পারি অন্তর্ভুক্ত পদ্ধতি। যেমন আমার যদি সিরিয়ালটা এমন হয় 10 থেকে 19, 20 থেকে 29, তার মানে উচ্চ সীমাটা ওখানেই থাকতেছে, পরে ক্লাসে ইন্টারভ্যালে কিন্তু আসতেছে না, এটাকে আমরা বলবো অন্তর্ভুক্ত পদ্ধতি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ এ টেবুলার ডিসপ্লে, যেটা আমরা টেবিলের মাধ্যমে দেখাই অফ ডাটা শোয়িং হাউ মেনি অবজারভেশন লাই অ্যাবভ অর বিলো সার্টেন ভ্যালু। যেটা আমরা বলতে পারি যে নির্দিষ্ট মানের উপরে বা নিচে কতগুলো তথ্য আছে তা দেখানোর জন্য যে পর্যবেক্ষণ আমরা করি, সেটাই আমরা বলছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফাইবারেট or two-way frequency distribution, ফাইবারেট two-way frequency distribution, যেটা আমরা বলতে পারি দ্বিচলক বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। A frequency table where two variables have been measured in the same set of items through cross classification is known as ফাইবারেট or two-way frequency distribution। প্রিয় শিক্ষার্থী, যেখানে আমরা এটা টেবিলে ফ্রিকোয়েন্সি টেবিলে দুইটা ভেরিয়েবল আমরা দেখাই, ধরো এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবলই আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শো করতেছি, সেটাকে আমরা বলতেছি ভাইবারেট or two-way frequency distribution। স্টিম অ্যান্ড লিভ ডিসপ্লে, স্টিম অ্যান্ড লিভ ডিসপ্লে, যেটাকে আমরা বলি কাণ্ড পাতা প্রদর্শনী। ওয়ান টেকনিক দ্যাট ইজ ইউজ টু ডিসপ্লে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন ইন এ কন্ডেন্সেট ফর্ম ইন দ্য স্টিম অ্যান্ড লিভ ডিসপ্লে, যেটা আমরা বলি যে পরিমাণগত তথ্যকে সংক্ষিপ্তকারে প্রদর্শনের নিম্নিতে বস্তুগত কৌশলকে আমরা বলতেছি যে কাণ্ড পাতা প্রদর্শনী। বার ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম বলতে আমরা দ্বন্দ্বচিত্র বুঝি, যে দ্য বার ডায়াগ্রাম আর দ্য মোস্ট কমন টাইপ অফ ডায়াগ্রাম ইউজড ইন প্র্যাকটিস। এ বার ইজ এ থিক লাইন হুজ ওয়াইড ইজ শোন মেরিলি ফর অ্যাটেনশন, যেটা আমরা বলতে পারি দ্বন্দ্বচিত্র সর্বাধিক একটা ব্যবহৃত কিন্তু চিত্র, কমন টাইপ ডায়াগ্রাম ইউজ প্র্যাকটিস। যে দ্বন্দ্বচিত্র হলো এক ধরনের পুরু রেখা যার পুস্ত মূলত দৃষ্টিকারে, যার আমাদের সহজে আমরা যেটা বুঝতে পারি সেটাকে আমরা বলছি সহজে নজরকারী, মেরিলি ফর অ্যাটেনশন, যেটাকে আমরা বলি বার। অ্যাঙ্গুলার অর পাই ডায়াগ্রাম অর পাই চার্ট, প্রিয় শিক্ষার্থী, এই যে পাই চার্ট, বার ডায়াগ্রাম, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এর থেকে কিন্তু আমাদের যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু অঙ্ক আসে। পাই চার্ট ইজ এ সার্কুলার ডায়াগ্রাম and the angle of the sector of circle is used in pie chart। যে পাই চার্ট হচ্ছে আমাদের একটা সার্কুলার ডায়াগ্রাম, বৃত্তাকার, যেখানে প্রতিটা কোণে আমাদের প্রতিটা সেক্টর উপস্থাপন করা হয়ে থাকে। হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম বলতে আমরা কি বুঝি, যে এ গ্রাফ অফ এ ডাটা সেট composed of a series or rectangles is proportional in width to the range of values in a class and proportional in height to the number of items falling in the class or the fraction of item in the class is called histogram। যে প্রিয় শিক্ষার্থী, যে আয়তলেখ আমরা বলতে কি বুঝি, যে গ্রাফ অফ ডাটা সেট, আমরা একটা গ্রাফের ডাটাগুলো সেট কম্পোজ ইন সিরিজ রেক্ট্যাঙ্গেলস,
যে কম্পোজ অফ সিরিজ রেক্টেঙ্গেল, যেখানে কিন্তু আমাদের সকল বিষয়গুলো তাতে কিন্তু আমরা কম্পোজ করতেছি, ইজ প্রপোর্শনাল, আনুপাতিক হারে, ওয়াই দ্য রেঞ্জ ভ্যালুজ, তার রেঞ্জ অনুযায়ী, পরিসীমা অনুযায়ী, সেটাকে আমরা বলছি কিন্তু হিস্টোগ্রাম বা আয়ত লেখক। ফ্রিকোয়েন্সি পলিগন, এই ফ্রিকোয়েন্সি পলিগন ইজ এ গ্রাফ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটি গ্রাফকে আমরা বলতে পারি, যেটা যখন আমরা তথ্য উপাত্ত দেখাই চিত্রের মাধ্যমে, সেটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ বলতে আমরা কি বুঝে থাকি, যে ফ্রিকোয়েন্সি কার্ভ ইজ অবটেইনড বাই জয়েনিং দ্য পয়েন্টস অফ ফ্রিকোয়েন্সি পলিগন বাই এ ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ, যেটাকে আমরা বলছি যে গণসংখ্যা বহুভুজ হচ্ছে বিন্দুসমূহ সংযোগের মাধ্যমে সাবলীলভাবে যে রেখা আঁকা হয়, সাবলীল নিজে ফ্রি হ্যান্ড, সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি কার্ভ। অজীব আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, যে when cumulative frequencies are plotted on a graph, then a frequency curve often called ogive or cumulative frequency curve, যখন আমরা এটাকে যে গ্রাফে উপস্থাপন করি এবং যে চিত্র পাওয়া যায়, যখন ক্রমযুক্ত গণসংখ্যাকে আমরা গ্রাফে উপস্থাপন করি, যে আমরা যে চিত্রটা পাই সেটাকে অজীব বা ক্রমযুক্ত গণসংখ্যা আমাদের রেখা আমরা বলতে পারি। স্যাম্পেল, নমুনা বলতে আমরা কি বুঝি, আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে, যে কালেকশন অফ সাম বাট নট অল অফ দ্য এলিমেন্টস অফ দ্য পপুলেশন আন্ডার স্টাডি ইউজড ইন ডিসক্রাইব অফ দ্য পপুলেশন, যেটাকে আমরা বলছি যে কোনো সমগ্রের সকল উপাদান থেকে কিছু সংখ্যক উপাদান নিয়ে গঠিত প্রতিনিধিত্বকারী অংশকে আমরা বলতে পারি স্যাম্পেল। প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করেছি তোমাদের ইংরেজির পাশাপাশি বাংলা একটু অর্থ করে দেওয়ার জন্য, যেহেতু তোমাদেরকে ফুললি ইংরেজি লিখতে হবে, তো অবশ্যই ইংরেজিতে তথ্যগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তার পাশাপাশি এখন বর্তমানে মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে অর্থগুলো খুব সহজে আয়ত্ত করা যায়। তোমরা বই খুঁজলে বাংলা মিডিয়ামের মাধ্যমে তোমরা উত্তরগুলো পেয়ে যাবা। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আমি অবশ্যই তোমাদের সামনে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল। সবাই সবার জন্য আমরা দোয়া করব। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আমরা যাব না। যদি একান্তই ঘরের বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।